মিনিমাম 10 বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দোসররা ছিল 14 দল, এই 14 দলকেই 10 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে হাসিনার যত দোসর যেখানেই লুকিয়ে থাকুক না কেন, বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করেই ছাড়বে ইনশাআল্লাহ। তারা যে কোনো টেররিজম বেসড অর্গানাইজেশন, সেটা রাজনৈতিক দলও হইতে পারে, এটাকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করবার জায়গা রাখতে চান এই আইনের ভিতরে। আমি এই প্রচেষ্টাটাকেও সাধুবাদ জানাই এবং আমি বিশ্বাস করি যে এই আইন যদি একবার বাস্তবায়ন হয়, তখন এই আইনের আন্ডারে বাংলাদেশ আওয়ামী লীগ গত 15.5 বছর যতগুলো গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার এভিডেন্স নিয়ে মিনিমাম 10 বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দোসররা ছিল 14 দল, এই 14 দলকেই 10 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে দল হিসাবে। আওয়ামী লীগ এবং 14 দলের যারা আওয়ামী লীগের দোসররা ছিল, আমি আজকেও আপনাদের সামনে দাবি জানাচ্ছি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে। আমরা দেখেছি নতুন করে আলোচনা উঠেছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে আইনটাকে নতুন করে সংস্কার করা। আমি সাধুবাদ জানাই এই সংস্কারের প্রচেষ্টাকে। এবং 14 দল কিন্তু শুধু আওয়ামী দোসর ছিল না, এটা মনে রাখতে হবে। 2014 সালের নির্বাচনটা শেখ হাসিনা একটা মাত্র কারণে করতে পেরেছিল, জাতীয় পার্টি। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যখন বললেন নির্বাচন করবেন না, প্রশাসনের নির্বাচনের অংশগ্রহণ করবেন না, তখন তার স্ত্রী এবং তার স্ত্রীর সাথে কিছু হাসিনার চাটুকার, তারা 14 নির্বাচনে জোর করে জাতীয় পার্টিকে নিয়ে গেল। এই যে হাসিনার চাটুকার গুলা যেগুলা 14 নির্বাচনে নিয়ে গেল, তারা তারপর 14 নির্বাচনের পর পার্লামেন্টে গেল, সংসদে গেল। সেই চাটুকার গুলাই 18তে সংসদে গেছে, সেই চাটুকার গুলাই 24-এ সংসদে গেছে। সেই চাটুকার গুলাই আজকে জাতীয় পার্টির হয়ে কথা বলছে। তাইলে এরা যদি জাতীয় পার্টি হয়, তাইলে এই জাতীয় পার্টিও 14 দলের অংশ। এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং একই সাথে আমি খুবই কড়াভাবে নিন্দা জানাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই হাসিনা দোসর জাতীয় পার্টিদের নেতৃবৃন্দকে বারবার কেন আলোচনায় ডেকেছে। যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, যারা গণহত্যার মাদাতগার ছিল, যারা হাসিনার মাদাতগার ছিল, তাদের কোনো অধিকার নাই ভাই বাংলাদেশের রাজনীতির কোনো কেদারায় বসা। আর যদি কোনো কেদারায় বসার অধিকার না থাকে, তাইলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনায় কিভাবে বসে। আমি এইটার নিন্দা জানাই এবং আপনাদের মাধ্যমে আবেদন জানাই যে অন্তর্বর্তীকালীন সরকার যেন এই যে হাসিনা এবং হাসিনার দোসরদের যেমন আর ডাকা বন্ধ করে দিয়েছে, তাদের সাথে আলোচনা হবে না, একইভাবে যেন তারা ওপেনলি ডিক্লেয়ার করে যে হাসিনার দোসর জাতীয় পার্টির সাথেও আলোচনা হবে না। আমরা 5ই আগস্টের পর নতুন বাংলাদেশ গড়ার জায়গায় অবতীর্ণ হয়েছে। 8ই আগস্টে যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দাঁড়া করিয়েছি, নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সেই অন্তর্বর্তীকালীন সরকার আমরা দাঁড়া করিয়েছি। এই নতুন বাংলাদেশ তৈরি করতে আমাদের কেউ বাধা দিতে পারবে না। কোন ধরনের প্রতি বিপ্লব সম্ভব না। হাসিনার যত দোসর যেখানেই লুকিয়ে থাকুক না কেন, বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করেই ছাড়বে ইনশাআল্লাহ। এই প্রতিহত করবার জন্য আমরা যেন সারাক্ষণ সব জায়গায় সবভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সাথে পায়, তাহলেই সারাক্ষণ সব জায়গায় সবভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও আমরা থাকবো ইনশাআল্লাহ। এই জায়গাগুলোতে আজকে চুপ থাকার কোনো সুযোগ নাই। শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো আমি বলছি না আজকেই নিয়ে আসেন ভাই, কিন্তু এইটারও পদ্ধতি শুরু করতে হবে। সব পদ্ধতি অন্তর্বর্তীকালীন সরকার শেষ করতে পারবে এইটা না, এটা আমরা চিন্তাও করি না,
কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটির জন্য প্রত্যেকটা প্রসেসের শুরু যত শীঘ্রই সম্ভব করতে হবে এবং এই প্রসেসগুলো, এই পদ্ধতিগুলো শুরু করার জন্য তাদের যদি কোনো ধরনের সহযোগিতা লাগে, আমি আজকে আবারও আপনাদের সামনে, গণমাধ্যমের সামনে পরিষ্কার করছি, বাংলাদেশের মাটিতে হাসিনার দোসরের বাহিরে যতগুলো রাজনৈতিক দল আছে, যত রাজনৈতিক নেতা আছে, যত রাজনৈতিক কর্মী আছে, সবাই সারাক্ষণ প্রস্তুত এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবার জন্য। আমরা একবারও প্রশ্ন তুলব না আপনার সময় কতক্ষণ লাগবে কি কাজ করতে। আমি জানি অন্তর্বর্তীকালীন সরকারও বারবার বলেছে যৌক্তিক সময়, কি বিষয় যুক্তি সেইটাই যদি না জানি তাহলে যৌক্তিক সময় নিয়ে আলোচনা কেমনে হয়? ভাই, কি বিষয় যুক্তি সেইটা পরিষ্কার করতে হবে, কিন্তু সময় নিয়ে আসলে আলোচনার বিষয় না। বিষয় হলো আমরা কি করব। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বগুলো কি এবং সেই দায়িত্বগুলো পালনে তারা যদি চায় প্রত্যেকটা জায়গায় সহযোগিতার জন্য আমরা দাঁড়াতে রাজি আছি, কিন্তু এগুলোও তো ভাই আলোচনা করে করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের সম্মানিত যে উপদেষ্টাগণ আছেন, উনারা জানেন না ভাই কোন থানায় কোন ওসি দুষ্কৃতিকারী ছিল, কোন এসআই বা ওসি বা রিটায়ার্ড ওসি দুষ্কৃতিকারী ছিল না বলে সে ভালো পজিশন পায় নাই, সে প্রমোশন পায় নাই, বা তাকে ওসিডিতে দেয়া হয়েছে। এইগুলা কারা জানে ভাই? যারা মাঠের রাজনীতি করে। আমরা জানি, আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা তালিকা দিব। আপনাদের যদি মনে হয় একটা দল এনডিএমকে জিজ্ঞাসা করলাম, ওরা নিজেদের লোকের তালিকা দিবে, আরেকটারে জিজ্ঞেস করেন না, বিএনপিরে জিজ্ঞেস করেন, ওরা নিজেদের লোকের তালিকা দিল, জামাতকে জিজ্ঞেস করেন, ওরা নিজেদের লোকের তালিকা দিল। সবগুলো তালিকা নিয়ে দেখলেন যে মিল যেগুলো হয় সেগুলো তাহলে যে কোনো একটা দলের লোক না, তাহলে তাদেরকে নিয়োগ দেন না। আপনাদের সবাইকে ডাকতে হবে। আজকে এই যে শিক্ষাক্রমে বদল আনার প্রচেষ্টা শুরু হয়েছে, আমি বিশালভাবে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই, কারণ আমাদের শিক্ষাক্রমকে পুরো নষ্ট করার পায়তারি শুরু করেছিল গত 10-15 বছরে এই হাসিনার দোসররা। কিন্তু এই যে শিক্ষাক্রমের উন্নয়নের কাজ শুরু হয়েছে, এখানে আমরা দেখছি যে এই দেশের সবচেয়ে নাম করা বিশেষজ্ঞ যারা আছেন এই বিষয়ে, শিক্ষাক্রমের বিষয়ে সবচেয়ে নাম করা বিশেষজ্ঞ যারা আছেন, তাদের সবাইকে এই জায়গায় নেওয়া হয় না। এবং যেহেতু এইটাকে রাজনীতিকরণ করা হয়েছিল গত 15 বছর, যদিও শিক্ষাক্রম রাজনীতির বাইরে থাকা উচিত, কিন্তু যেহেতু নোংরাভাবে রাজনীতিকরণ করা হয়েছিল এইটাকে গত 15.5 বছর, তাই সেইখান থেকে যদি পরিষ্কার করতে হয় তাইলে রাজনৈতিক মণ্ডল থেকেও কয়েকজন বিশ্লেষক থাকলে আরো ভালো হয়, কারণ তখন তারা আরো পরিষ্কার জানাইতে পারবে যে কোন কোন জায়গায় শক্ত রাজনীতিকরণ হয়েছিল। এবং একইভাবে আমি বিশ্বাস করি যে যদি শ্রদ্ধেয় দু একজন আলেমগণও এই শিক্ষাক্রমের সাথে থাকেন, তাহলে তারাও জানাতে পারবেন যে কিভাবে ধর্ম বিদ্বেষী এরকম টেক্সট তৈরি করা হয়েছিল এই শিক্ষাক্রমের ভেতরে। সো আমি যেমন তাদের উদ্যোগটাকে সাধুবাদ জানাই, একই সাথে আমি আবেদন জানাই এই উদ্যোগগুলো যেন আরো শক্তভাবে, আরো সুন্দরভাবে এবং আরো ইনক্লুসিভ ভাবে, মানে সবাইকে নিয়ে করা হয়। একমাত্র তখনই আমরা আরো সুন্দরভাবে এই কাজগুলো করতে পারবো।